Assalamu alaikum. Today's topic is acute severe asthma. আমাদের অ্যাকুট ব্রেথলেসনেস বা অ্যাকুট কন্ডিশনের অ্যাকুট শর্টনেস অফ ব্রেথের যে কয়টা ডিগ্রি আছে সবচাইতে প্রথম যে ১, ২, ৩ যে কজগুলো তার মধ্যে মানে একদম প্রথম ৩টা কজের মধ্যেই একটা কজ থাকবে অ্যাকুট সিভিয়ার অ্যাজমা। সো এইটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট অ্যান্ড এটা ম্যানেজমেন্ট জানা হসপিটাল বেসিসে ম্যানেজমেন্ট হাউ টু ডিসচার্জ আ পেশেন্ট অ্যান্ড হাউ টু ফলো আপ দিস। সো আমি এখন এটা নিয়ে একটু কথা বলবো। Before going to the management of acute severe asthma, I like to say how to diagnose of acute severe asthma. প্রথমে পেশেন্টের টিপিক্যাল হিস্ট্রি থাকতে হবে। টিপিক্যাল হিস্ট্রিটা কি? পেশেন্টের প্যারোক্সিজমাল ব্রেথলেসনেস, কাফ, হুইজ অ্যান্ড চেস্ট টাইটনেস মানে পেশেন্টের শ্বাসকষ্ট, কাশি, হুইজ, বুক ধরে আসতেছে, চেস্ট টাইটনেস, তার সঙ্গে ৩টা ক্যারেক্টারিস্টিকের যে কোনো একটা। যদি FEV1 মোর দেন 15% ইনক্রিজ করে আফটার এ ব্রঙ্কোডাইলেটর, ইনহেলেশন অফ ব্রঙ্কোডাইলেটর, অথবা FEV1 যদি 15% বেশি ডিক্রিজ করে আফটার 6 মিনিট অফ এক্সারসাইজ, অথবা পিক এক্সপিরেটরি ফ্লো রেট shows more than 20% diurnal variation on more or equal 3 days in a week for 2 weeks। মানে সপ্তাহে ৩ দিনের বেশি যদি ডায়নাল ভেরিয়েশন 20% বেশি হয় এবং সেটা পরপর 2 সপ্তাহ, তাহলে আমরা টিপিক্যাল ফিচার এবং এই 3টা ক্যারেক্টারিস্টিক্সের যে কোনো একটা ক্যারেক্টারিস্টিক্স পেলে আমরা ডায়াগনোসিস করতে পারি ব্রঙ্কিয়াল অ্যাজমা। Now, what is acute severe asthma? What is life-threatening asthma? What is near fatal asthma? Acute severe asthma পিক এক্সপিরেটরি ফ্লো 33 to 50%। পিক এক্সপিরেটরি ফ্লো যদি 50%-এর মধ্যে থাকে, হার্ট রেট 110-এর বেশি, রেসপিরেটরি রেট যদি থাকে 25-এর বেশি, এবং পেশেন্ট যদি 1 মিনিটে একটা সেন্টেন্স কমপ্লিট করতে না পারে, তাহলে সেটা অ্যাকুট সিভিয়ার অ্যাজমা। নাও হোয়াট ইজ লাইফ থ্রেটেনিং ফিচার কি? যদি পিক এক্সপিরেটরি ফ্লো 33%-এর কম হয় তাহলে সেটা লাইফ থ্রেটেনিং ফিচার। স্যাচুরেশন অফ অক্সিজেন 92%-এর কম, 92%-এর কম। পেশেন্টের যদি কার্বন ডাইঅক্সাইড নর্মাল থাকে অথবা বাড়তে থাকে, মানে অক্সিজেন কমতেছে, কার্বন ডাইঅক্সাইড বাড়তেছে। সাইলেন্ট চেস্ট, সাইনোসিস, পেশেন্ট ফিবল রেসপিরেটরি ইফোর্ট, খুব আস্তে আস্তে শ্বাস নিচ্ছে, ওদিকে পেশেন্টের ব্রেডিকার্ডিয়া হয়ে গেছে, হাইপোটেনশন হয়ে গেছে, অ্যারিথমিয়া, পেশেন্ট এক্সেশন, ডিলেরিয়াম, কমা, তাহলে এগুলো আমাদের লাইফ থ্রেটেনিং ফিচার। আর নিয়ার ফিটাল এজমা কখন বলবো? যখন আমাদের কার্বন ডাইঅক্সাইড লেভেলটা বেড়েই যাবে এবং পেশেন্টের যখন মেকানিক্যাল ভেন্টিলেশন লাগবে, তখন সেটাকে বলা হয় নিয়ার ফিটাল অ্যাজমা। সো অ্যাকুট সিভিয়ার অ্যাজমা, লাইফ থ্রেটেনিং ফিচার অ্যান্ড নিয়ার ফিটাল অ্যাজমা। সো এই ধরনের পেশেন্টগুলো আমাদের কাছে কি নিয়ে আসতে পারে? আগে থেকে তার অ্যাজমা ডায়াগনোসিস, পেশেন্ট ব্রেথলেসনেস, কাফ নিয়ে আসতে পারে। পেশেন্ট ইনএবিলিটি টু কমপ্লিট ওয়ান সেন্টেন্স ইন 1 মিনিট, মানে পেশেন্ট মেইনলি রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসবে, কাফ নিয়ে আসবে অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ ডায়াগনোসড অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা। আমরা এই ধরনের পেশেন্টের ড্রাগ হিস্ট্রি নিব, যে অ্যানেসাইডের হিস্ট্রি আছে কিনা, কারণ অ্যানেসাইড, অ্যাসপিরিন এগুলো ব্রঙ্কিয়াল অ্যাজমা এক্সাজারেট করে।
জেনারেল এক্সামিনেশনে আমরা কি দেখব যে পেশেন্টের রেসপিরেটরি ফেলিউরের কোনো ফিচার আছে কিনা, আমরা পালস, বিপি দেখব, সাইনোসিস দেখব, পেশেন্টের রেসপিরেটরি রেট দেখব, ফ্ল্যাপিং ট্রেমর দেখব, পেশেন্টের রেট জেবিপি আছে কিনা, অক্সিজেন স্যাচুরেশন এসপিও2 দেখব, পেশেন্টের বাইপেটাল ইডিমা আছে কিনা দেখব। রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশনে পেশেন্টের ব্রেথ সাউন্ড দেখব যে ব্রেথ সাউন্ড ভেসিকুলার প্রলং এক্সপিরেশন কিনা এবং পেশেন্টের রঙ্কায় আছে কিনা। এই ধরনের পেশেন্টের আমি ইনভেস্টিগেশন কি করব, যেহেতু আমি সাসপেক্ট করছি অ্যাজমা, তো অবশ্যই আমি চেস্ট এক্সরে করব। ব্লাড প্যারামিটার মধ্যে ইলেক্ট্রোলাইট করতে হবে, কারণ সালবিটামল হাইপোক্যালিমিয়া করে ফেলে। এছাড়া আমরা ইসিজি করব, সেটা হচ্ছে আমাদের অ্যারিথমিয়া বা ব্রেডিকার্ডে সেটা শো করবে। পেশেন্টের এবিজি, এটা খুব ইম্পর্ট্যান্ট, কজ হচ্ছে পেশেন্ট যদি রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়ে যায় সেক্ষেত্রে আমাকে পেশেন্টটা আইসিইউতে ভর্তি করতে হবে। স্পাইরোমেট্রি উইথ রিভার্সিবিলিটি অ্যান্ড পিক এক্সপ্লিটিভ ফ্লুইড, এই দুইটাই হচ্ছে পেশেন্ট যখন স্টেবল হবে তখন করব। সো আমরা ওয়ার্ড সেটিংয়ে কি করব, পেশেন্টের চেস্ট এক্সরে করব, ইসিজি করব, স্পুটাম অ্যানালাইসিস করব, ইলেকট্রোলাইট করব। এবিজি হয়তো সব হসপিটালে অ্যাভেলেবল না, কিন্তু এবিজিটাও আমাকে মাথায় রাখতে হবে। আর পেশেন্ট যখন স্টেবল হয়ে যাবে তখন আমি স্পাইরোমেট্রি উইথ রিভার্সিবিলিটি টেস্ট করব এবং হচ্ছে পিক এক্সপ্লিটিভ ফ্লুইড দেখব। এখন এটা হচ্ছে একটা ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ টু এ পেশেন্ট ইন অ্যাজমা কন্ট্রোল। এটা ফার্স্টে কি হয়, ফার্স্ট স্টেপটা হচ্ছে আমাদের হচ্ছে পেশেন্টের যখন দরকার, মানে পেশেন্ট সবসময় যে শর্ট অ্যাক্টিং এটা বিটা টু অ্যাগোনিস্ট অ্যাজ রিকোয়ার্ড, এটা সবসময় থাকবে যে বিটা টু অ্যাগোনিস্ট যখনই দরকার পড়বে তখনই হচ্ছে বিটা টু অ্যাগোনিস্ট দেবে। এরপর হচ্ছে এটার সঙ্গে ফার্স্ট অ্যাপ্রোচ হচ্ছে আমি লো ডোজ ইনহেল কর্টিকোস্টেরয়েড দিতে পারি। ঠিক আছে, যখন হচ্ছে পেশেন্টের দরকার পড়বে তখন হচ্ছে লো ডোজ ইনহেল কর্টিকোস্টেরয়েড দিতে পারি। তারপরেও কন্ট্রোল হচ্ছে না, তখন আমি, এটা তো হচ্ছে এক্সারভেশনের সময়, আমি এরপর হচ্ছে প্রিভেন্টার হিসেবে লো ডোজ ইনহেল কর্টিকোস্টেরয়েড দিতে পারি। নেক্সট স্টেপে তারপরেও কন্ট্রোল হচ্ছে না, তখন বিটা টু অ্যাগোনিস্ট ইনহেল কর্টিকোস্টেরয়েডের সঙ্গে আমি লাবা অ্যাড করতে পারি, লং অ্যাক্টিং বিটা টু। আমার প্রথমে তো আমার শর্ট অ্যাক্টিং বিটা টু ছিল, তো এরপর আমি লং অ্যাক্টিং বিটা টু অ্যাগোনিস্ট লাবা, যেমন সালমিট্রল, সেটা আমি ইউজ করলাম। সাথে হচ্ছে লো ডোজ ইনহেল কর্টিকোস্টেরয়েড, তাতেও কন্ট্রোল হচ্ছে না, তখন আমি স্টেরয়েডের ডোজটা আরও বাড়াবো এবং সাথে হচ্ছে লিউকোট্রিন রিসিপ্টর অ্যান্টাগনিস্ট অ্যাড করব। তাতেও যদি রেসপন্স না হয় তাহলে সেক্ষেত্রে আমি হচ্ছে লাবাতে যদি তাতেও রেসপন্স না হয় তাহলে সেক্ষেত্রে আমি লাবাটা অফ করে দিব। তার মানে হচ্ছে প্রথমে হচ্ছে শর্ট অ্যাক্টিং বিটা টু অ্যাগোনিস্ট দিলাম, যখন সাথে হচ্ছে ইনহেল কর্টিকোস্টেরয়েড, তারপর হচ্ছে ইনহেল কর্টিকোস্টেরয়েডটা আমি প্রিভেন্টার থেরাপি হিসেবে দিলাম। তারপর আমি হচ্ছে কি করলাম, আর লাবার সঙ্গে হচ্ছে আমি হচ্ছে ইনহেল কর্টিকোস্টেরয়েডটা আমি অ্যাড করে দিলাম। তারপরেও কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আমি কর্টিকোস্টেরয়েডের ডোজটা আমি বাড়ালাম। তারপরেও কাজ হচ্ছে না, তখন হচ্ছে লিউকোট্রিন রিসিপ্টর অ্যান্টাগনিস্ট অ্যাড করলাম। তারপরেও যদি লাবাতে কোনো রেসপন্স না হয় আমি লাবারটা অফ করে দিয়ে লামা স্টার্ট করলাম, লাবাটা অফ করে দিলাম। তারপর যদি পেশেন্টের রেসপন্স না হয় তাহলে সেক্ষেত্রে আমি স্পেশালিস্ট কেয়ারে পাঠাবো। তাহলে এই ধরনের পেশেন্টে তাহলে আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি কী করবো, পেশেন্টকে হাই ফ্লো অক্সিজেন দিব, নেবুলাইজেশন উইথ সালবিউটামল প্লাস ইপ্রাট্রপিয়াম ব্রোমাইড। ঠিক আছে, সালবিউটামল হচ্ছে আমাদের বিটা টু অ্যাগোনিস্ট, ইপ্রাট্রপিয়াম ব্রোমাইড সেটা আমি দিলাম, সেটা হচ্ছে 6 আওয়ারলি দিব। তারপর হচ্ছে বিউডেসোনাইড হচ্ছে নেবুলাইজার দিব, পেশেন্টকে হাইড্রোকর্টিসন দিব, মন্টেলোকাস দিব, অমিপ্রাজল দিব। এটা হচ্ছে ওয়ার্ডের ম্যানেজমেন্ট। তাহলে ওয়ার্ডে যখন আসবে আমি হচ্ছে অক্সিজেন ইনহেলেশন করব, সালবিউটামলের সঙ্গে হচ্ছে ইপ্রাট্রপিয়াম 500 হচ্ছে 6 আওয়ারলি করে আমি ইনহেলারটা দিব। এরপর হচ্ছে বিউডেসোনাইড হচ্ছে নেবুলাইজার দিব, পেশেন্টে হাইড্রোকর্টিসন ইঞ্জেকশন দিব, পেশেন্টে মন্টেলোকাস দিব, অমিপ্রাজল দিব।
এবং এই ধরনের পেশেন্টকে কখনোই হচ্ছে সিডেটিভ দেওয়া যাবে না, এবং হচ্ছে অ্যান্টিহিস্টামিন অ্যান্টিটাসিভের কোনো রোল নেই ডিউরিং অ্যাকুট অ্যাটাক। এই ধরনের পেশেন্টকে আমি কিভাবে ফলো আপ করব? রেসপিরেটরি রেট দেখব, অক্সিজেন স্যাচুরেশন SpO2 দেখব, পিক এক্সপিরেটরি ফ্লো আমি 30 মিনিট পর পর দেখব, এবং কোনো সাইন অফ রেসপিরেটরি অ্যারেস্ট আছে কিনা সেটা আমি দেখব। প্র্যাকটিক্যালি তাহলে ওয়ার্ড বেসিসে আমি রেসপিরেটরি রেট দেখব, এবং স্যাচুরেশন অফ অক্সিজেন আছে, স্যাচুরেশন অফ অক্সিজেন SpO2 দেখব, পিক এক্সপিরেটরি ফ্লো রেট দেখব, এবং হচ্ছে পেশেন্টের কোনো রেসপিরেটরি অ্যারেস্টের ফিচার আছে কিনা সেটা দেখব। যদি হচ্ছে এতেও কন্ট্রোল হচ্ছে না, তাহলে হচ্ছে আমি নেবুলাইজেশন সালবিউটামলের যে রেশিওটা সেটা হচ্ছে সালবিউটামল নর্মাল স্যালাইন রেশিওটা আমি 2:1 রেশিওতে দিব, এবং তাতে যদি কন্ট্রোল না হয় আমি হচ্ছে ম্যাক্স সালফেট দিব 100 ml, সেটা 20 মিনিট ধরে আইভি স্লোলি দিব, এবং হচ্ছে এরপর এটা হচ্ছে বিডি করে আমি 3 থেকে 5 দিন পর্যন্ত কন্টিনিউ করব। তারপরে যদি কন্ট্রোল না হয়, এবং যদি হচ্ছে আমাদের হচ্ছে কার্ডিয়াক মনিটরিংয়ের যদি ফ্যাসিলিটিস থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমি অ্যামাইনোফাইলিন দিতে পারি। এখন এই অ্যাজমার পেশেন্টকে আমি কখন ডিসচার্জ করব? অ্যাজমার পেশেন্টকে যখন হচ্ছে 24 ঘন্টায় কোনো নেবুলাইজেশন লাগবে না, তখন আমি পেশেন্টকে 24 ঘন্টায় কোনো নেবুলাইজেশন লাগছে না, তখন আমি ডিসচার্জ করতে পারবো। এবং তার আগে যে পিক এক্সপিরেটরি ফ্লো রেট ছিল তার চেয়ে যদি 75% বেড়ে যায়, তখনও হচ্ছে আমি হচ্ছে ডিসচার্জ করতে পারবো। ঠিক আছে। এখন এই ধরনের পেশেন্টকে কিভাবে ফলো আপ করবো সেটা আমি বলেছি। যেহেতু হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইনহেলার, সো ইনহেলারটা কিভাবে ইউজ করতে হবে সেটা আমাকে জানতে হবে। ফার্স্টে হচ্ছে ক্যাপটা রিমুভ করতে হবে, এবং বিফোর দ্য ইউজ অফ ইনহেলার শেক করতে হবে। তারপর হচ্ছে আমি একটা এক্সপিরেশন নেব, শ্বাস বের করে দিব, ব্রেথ আউট জেন্টলি। এরপর আমি যেটা করব, তারপর একটা আমি আবার ইন্সপিরেশন নিব, ইন্সপিরেশন নিয়ে ক্যানিস্টারটা হচ্ছে আমি ফেসে মানে মাউথে রাখবো, এবং একটা ডিপ ইন্সপিরেশন নিব। ডিপ ইন্সপিরেশন নেওয়ার পর আমি হচ্ছে ব্রেথটা হোল্ড করে রাখবো ফর 10 সেকেন্ড। এবং এই ধরনের পেশেন্টকে কখন হচ্ছে আমি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ভেন্টিলেশন দিব? যখন পেশেন্ট কমাতে চলে যাবে, রেসপিরেটরি অ্যারেস্ট হবে, এবিজি যখন ডিটোরিয়েট করতে থাকবে, পেশেন্টের যখন অক্সিজেন কমবে, কার্বন ডাইঅক্সাইড বাড়বে, পেশেন্ট যখন ডিলিরিয়াম ড্রাউজিনেস হবে, তখন হচ্ছে আমি অ্যাসিস্ট্যান্ট ভেন্টিলেশন দিব। সো হচ্ছে আমরা ডিসচার্জে কি দিব? অ্যাজমাসল ইনহেলার, অ্যাজমাসল দিয়ে দিতে পারি। তারপরে হচ্ছে সালমিটেরল ফ্লুটিকাসন ইনহেলার দিতে পারি। ইনহেলার টিকামেটটা হচ্ছে আমি 2 পাফ বিডি করে দিব, এবং যেহেতু ফ্লুটিকাসন এখানে স্টেরয়েড, অবশ্যই আমাকে এটা ইউজ করার পর আমাদেরকে হচ্ছে গার্গল করতে হবে। তাহলে হচ্ছে শর্ট অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট দিলাম, সালবিউটামল দিলাম, যখন এটা প্রয়োজন পড়বে তখনই নেবে, সাথে হচ্ছে আমি লাবা দিলাম, এবং হচ্ছে ফ্লুটিকাসন দিলাম। এটা যদি না দিতে চাই, যদি একটা প্রিভেন্টিভ থেরাপি দিতে চাই, সেটা হচ্ছে বিউডিসোনাট আর হচ্ছে ফলমিটেরল, সেটা হচ্ছে কনভিকেভ হিসেবে আমরা দিতে পারি। সাথে হচ্ছে মন্টিলুকাস্ট, ওমিপ্রাজল, প্রেডনিসোলন দিয়ে দিব হচ্ছে 10 দিন। এবং হচ্ছে এই ধরনের পেশেন্টকে আমি কখন স্টেপ ডাউন করব? যখন হচ্ছে অ্যাজমা কন্ট্রোল হয়ে যাবে 3 মাস, তখন হচ্ছে আমি স্টেরয়েডের ডোজটা 25 to 50% করে রিডাকশন করব। নাও another most important point, asthma in pregnancy, সব ধরনের ড্রাগস লাইক বিটা 2 agonist, স্টেরয়েড, থিওফাইলিন, ওরাল প্রেডনিসোলন, all are safe in asthma. হোম ম্যানেজমেন্ট, অ্যাকুট সিভিয়ার অ্যাজমার হোম ম্যানেজমেন্ট থেরাপি কি? সেটা হচ্ছে রোল অফ 5। আমি হচ্ছে 5টা পাফ নিব 5 মিনিট ইন্টারভেলে 5 বার, তাহলে 25 পাফ, মানে 5টা করে পাফ 5 মিনিট ইন্টারভেলে
ঠিক আছে? 25 পাফ আমি নিব উইদিন 1 আওয়ার। যদি ইমপ্রুভমেন্ট না হয় সেক্ষেত্রে হচ্ছে আমি হসপিটাল নিয়ে যাব। তাহলে হচ্ছে 5টা পাফ নিব, 5 মিনিট পর আবার 5টা নিব, 5 মিনিট পর আবার 5টা নিব। এভাবে 25টা পাফ নিব 5 মিনিট পর পর। যদি 1 ঘন্টার মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট না হয় তাহলে হচ্ছে হসপিটালে পাঠিয়ে দিব। ডায়াবেটিস মেলাইটিসের পেশেন্টের যদি অ্যাজমা হয় সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে স্টেরয়েড দেওয়া যাবে, কিন্তু হচ্ছে কনশাসলি মনিটর করতে হবে। মেটফর্মিনটা অ্যাকুইট কন্ডিশনে আমরা অ্যাভয়েড করতে হবে। বাকি সব ড্রাগস ইউজ করা যাবে। সিভিয়ার কেসে ইনসুলিন ইউজ করতে হবে। হাইপারটেনশনে আমার ড্রাগ অফ চয়েস হচ্ছে এআরবি আর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, কজ এসি ইনহিবিটর হচ্ছে পেশেন্টের কাফ করে। পেইন হচ্ছে প্যারাসিটামল, ট্রামাডল সেফ, অ্যানাসাইডি, অ্যাসপিরিন, ডাইক্লোফেনাকটা অ্যাভয়েড করাই ভালো। ডিএমআরডি সেফ, তার মানে হচ্ছে ডাইক্লোফেনাক, অ্যানাসাইড, এসপিরিন, ডাইক্লোফেনাকটা শুড বি অ্যাভয়েডেড। এটা মনে রাখতে হবে, অ্যাসপিরিন এবং ডাইক্লোফেনাক অ্যাভয়েড করতে হবে। যাদের হচ্ছে হার্ট ডিজিজ আছে তাদের ক্ষেত্রে সব ড্রাগস ইউজ করা যাবে। ক্লপিডোগ্রেল হচ্ছে প্রিফার, যেহেতু অ্যাজমা হচ্ছে অ্যাসপিরিন হচ্ছে অ্যাজমা বাড়িয়ে দেয়, ক্লপিডোগ্রেল ইউজ করতে হবে। সাথে হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডিলটিয়াজেম, ভেরাপামিন হচ্ছে ড্রাগ অফ চয়েস। কার্ডিও সিলেক্টিভ বিটা ব্লকার ইউজ করা যাবে। So this is all about the acute management of acute severe asthma. So thank you everyone.